নমস্কার চাষী বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা আলোচনা করব জৈব সারের গুণাবলী ও তার প্রয়োগের যে পদ্ধতি, সেই পদ্ধতি নিয়ে আলোচনা করব। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর সানন্দা মণ্ডল, অধ্যাপিকা, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। সঙ্গে রয়েছে বিপ্লব ঘোষ। নমস্কার সানন্দাদি। নমস্কার বিপ্লব দা এবং আমার সকল চাষি এবং ভাই বোনেদের। হ্যাঁ, আমরা জানি যে চাষি বন্ধুরা চাষবাস করে থাকেন, তারা জৈব সার বা রাসায়নিক সার তারা ব্যবহার করে থাকেন, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে জৈব সারের কিন্তু একটা ভূমিকা দারুণভাবে সাড়া ফেলেছে। বিশেষ করে যারা স্বনির্ভর গোষ্ঠী মহিলারা রয়েছেন বা আদিবাসী সম্প্রদায় মহিলা রয়েছেন, তারা নিজেরাই কিন্তু জৈব সার তৈরি করছেন, জৈব কীটনাশক তারা তৈরি করছেন এবং কিন্তু তারা আজকে সফল হয়েছেন, স্বনির্ভর হয়েছেন। যারা আজকে অনুষ্ঠান শুনছেন, আশা করি তারা দারুণভাবে উপকৃত হবেন। তাই আজকে আমরা এই বিষয়টা রেখেছি। আমি প্রথমেই আপনার কাছে জানবো যে জৈব সার কাকে বলে ও কি কি? জৈব সার যাকে বলি আমরা, যে কোনো জৈবিক পদার্থ থেকে তৈরি যে সার তাকেই আমরা জৈব সার বলে থাকি। এবং জৈব সার কি কি বলতে, আপনার চারিপাশে যা জৈবিক পদার্থ দেখতে পাচ্ছেন সেগুলোই কিন্তু আমরা জৈব সার হিসেবে ব্যবহার করতে পারি। যেরকম খুবই কমন যদি আমরা জানি, যেটা জৈব সার হিসেবে আমরা সবসময় প্রয়োগ করে থাকি আমাদের চাষের জমিতে, সেটি হলো গোবর সার। এটি আমরা এক কথাতেই সবাই জানি যে গোবর সার হলো একদম আমাদের জৈবিক সার। কিন্তু গোবর সার ছাড়াও আমরা আজকাল অনেক ধরনের জৈবিক পদার্থ জমিতে প্রয়োগ করতে পারি এবং চাইলে সেটা নিজের বাড়িতেও আমরা তৈরি করে নিতে পারি। তার মধ্যে একটি হলো যেটা নিজের সকল চাষি এবং ভাই বোনেরা নিজেদের বাড়িতে এগুলি করতে পারেন। সেটাকে আমরা একটা রান্নাঘরের যে ওয়েস্ট, যে আবর্জনা যেটাকে আমরা ফেলে দিই, যেটাকে আমরা ব্যবহার করি না, সেটাকে কিন্তু আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি। যেমন আমরা কাঁচা শাক সবজি ফল যেগুলো বাজার থেকে আনি, তার খোসাগুলো যেগুলো আমরা ফেলে দিই, সেগুলোকে একটা গর্তের মধ্যে যদি আমরা জমাতে থাকি, তাহলে কিন্তু এইখান থেকে খুব ভালো একটা জৈব সার তৈরি হতে পারে। এর মধ্যে ডিমের খোলা, মাছের আঁশ, তার কাঁটা, মাংসের হাড়, যে কোনো আমাদের বাগান থেকে যদি কিছু পাতা পড়ছে, সেগুলো সমস্ত কিছু যদি এক জায়গাতে আমরা ফেলতে থাকি, হতেই পারে যে আমাদের বাড়িতে কোনো ছাগল মুরগি কিংবা গরু নেই, কিন্তু আমাদের প্রত্যেক দিনের যে দৈনন্দিন জীবনের যে আবর্জনাগুলো, যেগুলো আমরা খুব সহজেই ফালতু বলে একদম ফেলে দিই, সেগুলোকে যদি আমরা একটা জায়গায় গর্ত করে পচাতে পারি, তাহলে কিন্তু সেটা খুব ভালো একটা জৈবিক সারের প্রয়োগ আমরা বলতে পারি। তো এছাড়া আরও অনেক কিছু আছে, যাদের বাড়িতে ধরুন গরু আছে, ছাগল মুরগি আছে, তো তাদের যে মলগুলি সেগুলোকে আপনারা কালেক্ট করুন এবং সেগুলোকে একসঙ্গে চাষ জমিতে দিন। তাছাড়াও আজকাল অনেক জায়গাতেই পঞ্চগব্য অনেকেই তৈরি করছেন, ভার্মি কম্পোস্ট তৈরি করছেন, যেটাকে আমরা কেঁচো সার হিসেবে জানি। কিছু কিছু জায়গায় এটা সর্বত্র প্রয়োগ হচ্ছে সেটা বলবো না, কিছু জায়গাতে দেখছি এখন গোমূত্রকেও, যাদের বাড়িতে গরু আছে, সেটাকে একটা সংগ্রহ করার তারা একটা পদ্ধতি বিভিন্ন রকমভাবে অনেকেই করছেন। কোথাও তারা কোনো ড্রামে বা কিছুতে সংগ্রহ করছেন, কিছুজন সেটাকে একটা পাতলা ড্রেনের মাধ্যমে নিয়ে গিয়ে জমির সঙ্গে একটা কানেক্ট করছেন। তো এই গোমূত্রটাও কিন্তু খুব ভালো একটা নাইট্রোজেনের সোর্স। যদি আপনারা জমিতে দিতে পারেন, যাদের বাড়িতে গরু আছে, তাহলে কিন্তু তারা খুব ভালোভাবেই উপকৃত হবেন। তার সঙ্গে সঙ্গে আমরা বাজার থেকে যেগুলো কিনতে পারি, যেমন ধরুন বোন মিল, ব্লাড মিল, ফিশ মিল যেগুলোকে আমরা বলে থাকি, এগুলোও কিন্তু জমিতে কিংবা যারা সবজি চাষ করছেন কিংবা ফুলের চাষ করছেন কিংবা খুব অল্প জায়গায় কিছু উন্নত ধরনের সবজি, যেমন ধরুন ক্যাপসিকাম অনেকেই আজকাল করছেন, হ্যাঁ, এই জায়গাগুলোতে কিন্তু আপনারা এই সমস্ত জিনিসগুলো প্রয়োগ করতে পারেন। ফুলের ক্ষেত্রে তো বিশেষ করে এই বোন মিল, ব্লাড মিল এবং ফিশ মিল যেগুলো খুবই উপকার দেয়, গোলাপ চাষের ক্ষেত্রে বিশেষ করে। তাছাড়া আমরা সরিষার খোল, তারপরে অ্যাজোলা যেটা আমরা অনেক সময় ইউজ করি ধান খেতে, তো সেটার গুঁড়ো পাউডার ফর্মেও পাওয়া যায় অনেক সময়। অনেক কেবিকে কিংবা অনেক চাষি ভাইরাও আজকাল নিজেদের বাড়িতে একটা ওই সিমেন্টের পাত্রের মধ্যে অ্যাজোলা করছে এবং সেগুলো জমিতে প্রয়োগ কিন্তু করছে অনেকেই। তার সঙ্গে নিম খোল আমরা দিতে পারি, তাতে খানিকটা হলেও এই গোড়া পচা যে রোগগুলো কিংবা আরও কিছু যদি পোকামাকড় যেগুলো গোড়াতে অ্যাটাক করে, রাতের বেলাতে অ্যাটাক করে, তাদের থেকেও কিন্তু একটু নির্মূল পাওয়া যায় এটা থেকে। তাছাড়া বাজারে এখন নতুন একটি ধরনের জিনিস এসছে, সেটাকে আমরা সিউইড এক্সট্র্যাক্ট বলছি। হ্যাঁ, তো এই সিউইডের একটা লিকুইড ফর্মে একটা ফার্টিলাইজার আসছে, আবার তার সঙ্গে সঙ্গে সিউইডের একটা পাউডার ফর্মেও একটা ফার্টিলাইজার আসছে। সিউইডটি আর কিছুই না, আমি একটু ভালো করে বুঝিয়ে বলি। এই যে আমাদের পুকুরের মধ্যে দেখবেন, পুকুরের ভেতরে কিছু গাছপালা আমরা অনেক সময় দেখতে পাই, হ্যাঁ, সেগুলোকে আমরা
ওই শৈবাল বলি আর কি। তো এইটাই হলো সমুদ্র শৈবাল একটি, তো অ্যালগি বলে থাকি এগুলোকে আমরা। তো এইগুলোকে সমুদ্র থেকে সংগ্রহ করে তার এক্সট্রাক্ট বানিয়ে কিছু কোম্পানি সেগুলোকে অর্গানিক ফার্টিলাইজার হিসেবে বিক্রি করছে, আর কিছু কোম্পানি সেগুলোকে পাউডার ফর্মে বিক্রি করছে। তো এগুলো কিন্তু খুব ভালো একটা সোর্স যে অর্গানিক ফার্টিলাইজারের। তার সঙ্গে সঙ্গে আমরা রক ফসফেট দিতে পারি। এই যে আমরা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করি, তার জায়গায় যদি আমরা রক ফসফেট জমিতে প্রয়োগ করি, সেই রক ফসফেটটি কিন্তু হচ্ছে আমাদের অর্গানিক সোর্স। তার সঙ্গে আরও একটি জিনিস দেখবেন, অনেকই কাঠ মিলে কাঠের গুঁড়ো ফেলে দেওয়া হয় কিংবা পচে যাচ্ছে, সেগুলোর কোনো ব্যবহার হয় না। এগুলো যদি আপনারা কিছু সবজি চাষের ক্ষেত্রে কিংবা ফুল চাষের ক্ষেত্রে, বড় বড় ধান খেতে কিংবা যেখানে অনেক কিছু আপনারা বড় একটা জায়গায় লাগিয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োগ করা একটুখানি, হ্যাঁ আপনাদের ক্ষেত্রে একটু কস্টিংটা বেশি পড়বে। তো আমি সেই ক্ষেত্রে বলবো না, কোনো একটা ছোট ছোট প্লটে যদি আপনারা কিছু স্পেশাল চাষ করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কাঠের গুঁড়ো একটু প্রয়োগ করে দেখতে পারেন। যেটাকে আমরা আজকাল বাজারে কাঠের গুঁড়োর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আমরা কিনছি, সেটা হচ্ছে কোকোপিট। কোকোপিটে কি বলছি, যে আমাদের যে মাটি তার মধ্যে ভালো বায়ু চলাচল করছে। কিন্তু এইটা ধরুন, এই কোকোপিটকে ব্যবহার না করে যদি আপনি কাঠের গুঁড়ো ব্যবহার করেন, সেটি কিন্তু অনেক সস্তা। এক বস্তা কাঠের গুঁড়োর দাম মাত্র 10 টাকা পড়ে। তো তাতে কিন্তু আপনাদের অনেকটা হলেও খরচাটা অনেকটা কমবে। এই কোকোপিটের জায়গায় আপনারা কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারেন। বীজতলা তৈরি করার ক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারেন। আর একটা বহুদিনের আমাদের জৈবিক চাষের জন্য আমরা বলে থাকি যে রাইজোবিয়াম কালচার, অনেক চাষি ভাইরাই এটাকে ব্যবহার করেন। একটা প্রি ট্রিটমেন্ট বলি আমরা, বীজ লাগানোর আগে বীজের সঙ্গে মিশ করে তাকে জমিতে বীজটা লাগানো হয়। তো রাইজোবিয়াম কালচার আপনারা, আমি আজও বলবো আপনারা ব্যবহার করতে পারেন। আরও একটি খুব সহজ জিনিস যেটা আমরা খুব সহজেই ফেলে দিই, যেমন সেটি হলো ভাতের মাড়। প্রত্যেক দিন আমরা প্রত্যেকটা পরিবার ফেলে দিই। তো সেটিকে যদি আমরা ওই যে একটি গর্ত করে বললাম যে প্রত্যেক দিনের ঘরের যে আমাদের ওয়েস্ট যেটা বেরোচ্ছে সেটাকে জমাতে, সেখানে যদি সেই মাঠটা নিয়ে গিয়ে ফেলেন, সেটাও কিন্তু একটা সারেরই কাজ করবে। তাতে কিন্তু আমাদের জমিতে নাইট্রোজেনের সঙ্গে সঙ্গে যে কার্বন, অর্গানিক কার্বন তো দিনে দিনে কমে যাচ্ছে, আর নাইট্রোজেনের মাত্রা এমনভাবে বেড়ে যাচ্ছে যে আমাদের জমি ধীরে ধীরে কিন্তু উর্বরতা শক্তি হারিয়ে ফেলছে। তো তাতে কিন্তু আমাদের এই কার্বন আর নাইট্রোজেনের রেশিওটাও বজায় থাকবে জমিতে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে সকল চাষি বন্ধু বা মহিলারা নিজেরা জৈব সার তৈরি করছেন এবং জৈব পদ্ধতিতে চাষবাস করছেন, তারা কিন্তু জানেন যে এর কতটা গুণাবলী এবং তারা রেজাল্ট পেয়েছেন। আমি অনেক জায়গায় গেছি, তারাও বলেছে দারুণভাবে সফল হয়েছে। সুতরাং যারা অনুষ্ঠান শুনছেন তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন। কিভাবে করতে হবে আমাদের সানন্দদি খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন। আমরা আরও কয়েকটা পয়েন্ট তুলে ধরবো আপনাদের সামনে। আমি জানবো যে অনেকজনের চাষি বন্ধুরা হয়তো জানেন না যে জৈব সারের গুণাবলী কী রকম বা কতটা হতে পারে। তারা রাসায়নিক সার ব্যবহার করে থাকেন, কিন্তু জৈব সারের যে গুণাবলী সেটা সম্পর্কে একটু যদি ধারণা চাষি বন্ধুদের দেন। জৈব সারের কিন্তু প্রচুর গুণাবলী আছে, এবং আমার যেটা মনে হয়, আমি দীর্ঘদিন ধরে এটার সঙ্গে যুক্তও আছি। জৈব সার তৈরি এবং সেটা জমিতে প্রয়োগ, ছোট ক্ষেত্রে হলেও সেটা আমি প্রয়োগ করে দেখেছি। তো অনেক ফসলের ক্ষেত্রেও সেটা প্রয়োগ করে দেখেছি, এবং এটা আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনারা যে সমস্ত ক্ষেত্রে ভাবছেন যে আমাদেরকে রাসায়নিক সার দিতেই হবে, এটা পুরোপুরিভাবেই আমরা অজৈবিক যে পদার্থগুলো কিংবা সার যেগুলো বাজারে পাওয়া যাচ্ছে সেগুলো দিলেই শুধুমাত্র আমাদের ফলন বাড়বে, অথচ জৈব সার প্রয়োগ করলে আমাদের ফলনের মাত্রা কমে যাবে, সেটা কিন্তু একদম ভুল ধারণা। এর প্রচুর গুণাবলী আছে, তার মধ্যে প্রধানত সেগুলো হচ্ছে যে জমির উর্বরতা ক্ষমতা বাড়ায়। হ্যাঁ, এটা তো সকলেই বলে থাকে, কিন্তু কিভাবে বাড়ায় তার জন্য যেটা হচ্ছে যে সার্বিকভাবে যেটা জমির একটা উন্নতিকরণ, সেটা এই জৈব সার কিন্তু আমাদের জমির মধ্যে তৈরি করে দেয়। কিভাবে? কারণ কি, যখন আমরা রাসায়নিক সার প্রয়োগ করছি তখন দেখতে পাচ্ছি যে আমাদের জমির যে আমাদের একটা স্ট্রাকচার, সেটাকে হাতে ধরলে যে আমরা ফিলটা পাই সেটা কখনোই থাকছে না, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু জৈব সার প্রয়োগ করে আমাদের জমির যে একটা স্ট্রাকচার, তার টেক্সচার, সেটা কিন্তু পর্যাপ্তভাবে বজায় থাকছে। তার মধ্যে যে আমাদের বন্ধু কীটাণু যেগুলো রয়েছে, যেমন কেঁচো বলতে পারি, তার সঙ্গে আমাদের কিছু বন্ধু যে মাইক্রোবস রয়েছে, খুবই ছোট্ট ক্ষুদ্র প্রাণী, তারা জমির মধ্যে তাদের সংখ্যা কিন্তু বাড়তে থাকছে জৈবিক সার প্রয়োগ করলে। তাতে কি হচ্ছে, মাটির যে সার্বিকভাবে একটা বায়ু চলাচল, তার জল ধারণ ক্ষমতা, তার মধ্যে যে আমাদের নিউট্রিয়েন্টসগুলো ওর মধ্যে রয়েছে, সেগুলো কিন্তু পর্যাপ্তভাবে গাছ খুব সুন্দরভাবে নিতে পারছে। তার কারণটা হচ্ছে যে যখন বায়ু চলাচল ক্ষমতা এবং জল ধারণ ক্ষমতা জমির মধ্যে বেড়ে যাচ্ছে, তখন তার শিকড়গুলো জমির মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু সে নিজের বিস্তারটা করতে পারছে। যখনই করতে পারছে, তখন
তার ক্ষেত্রেও জমির থেকে সে নিউট্রিয়েন্টসটা খুব ভালোভাবে নিতে পারছে। ভালোভাবে নিতে পারার জন্য, আর সেটা কিন্তু প্রত্যেক দিনের ঘটনা, এমনি নয় যে আপনি আজকে প্রয়োগ করলেন কালকেই আমার হয়ে যাবে। সে কিন্তু প্রত্যেক দিন অল্প 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 করে ওখান থেকে নিচ্ছে। নেওয়ার জন্য তার যে একটা ওভারঅল একটা গাছের যে একটা স্বাস্থ্য, সেটা খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে ছোট্টবেলা থেকে, একটা চারা গাছ থেকে একটা বড় গাছ তৈরি হওয়া অবধিকে। এবং তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে পর্যাপ্ত সময়, পর্যাপ্ত জল, পর্যাপ্ত গুণাবলী, যে মিনারেলস আর নিউট্রিয়েন্টসগুলো জমির মধ্যে আছে, সমস্ত কিছু নেওয়ার জন্য সে কিন্তু ফুলে এবং ফলে ভরে উঠছে। তাতে কিন্তু ফলের যে টেস্ট কিংবা শাকসবজির যে টেস্ট, সেটাও বজায় থাকছে। যদি আমরা ফুল চাষ করছি, ফুলের যে কালার, এবং সেটা যারা কিনে নিয়ে যাবে সে বাড়িতে রাখার জন্য অর্নামেন্টেশন পারপাসে, সেটারও যে স্থায়িত্ব, যে কতদিন সে সৌন্দর্যটা বজায় থাকবে, সেগুলো সমস্ত কিছু কিন্তু একটা বাড়ছে। সেই কারণেই আমরা বলছি যে অর্গানিক কিংবা জৈবিক সার জমিতে প্রয়োগ করলে আমরা কিন্তু আশানুরূপভাবে ফল পেতে পারি। আরেকটা বিষয় জানবো আপনার কাছে, যে জৈব সার চাষি বন্ধুরা তো ব্যবহার যদি করে থাকেন বা তৈরিও করে থাকেন, তো কি কি পদ্ধতিতে জৈব সার জমিতে প্রয়োগ করা উচিত? যখনই আমরা চাষ দিচ্ছি জমিতে, তার সঙ্গে মিশিয়ে দেওয়াটা তো খুবই ভালো ব্যাপার। তার সঙ্গে সঙ্গে যদি আমরা না করতে পারছি সেই সময়তে, তাহলে গাছের গোড়ায় গোড়ায় দিতে পারি। কিংবা যদি কেউ রিজ আর ফাড়ো এই সমস্ততে চাষ করছেন, তাহলে একটা সুন্দরভাবে ফাড়োগুলোতে আপনারা দিয়ে দিতে পারেন। তার সঙ্গে সঙ্গে বীজের সঙ্গে একটা বীজের যে প্রি ট্রিটমেন্ট বললাম, সেই হিসেবেও আপনারা ব্যবহার করতে পারেন। কিংবা স্লারি ফর্ম, যেটাকে আমরা বলি যে সর্ষের খোল যেমনভাবে দেয় পচিয়ে, সেটাকে সেইভাবেও আপনারা প্রয়োগ করতে পারেন গাছ একটু বড় হওয়ার পরে। তার সঙ্গে সঙ্গে কিছু জিনিস, যেমন ওই যে সিভিড এক্সট্র্যাক্ট বললাম, নিম তেল, পঞ্চগব্য, এই সমস্ত আপনারা ফোলিয়া স্প্রে কিংবা গাছে স্প্রে করতে পারেন। আজকে আমরা আলোচনা করলাম একটি গুরুত্বপূর্ণ বিষয়, জৈব সারের গুণাবলী ও তার প্রয়োগ যে পদ্ধতি, সেই বিষয় নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ছিলেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর সানন্দা মণ্ডল, অধ্যাপিকা, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। সঙ্গে ছিলাম বিপ্লব ঘোষ। নমস্কার। কিষাণবাণীর দ্বিতীয় পর্যায়ে জৈব পদ্ধতিতে চাষবাস নিয়ে তার অভিজ্ঞতার কথা বলবেন বীরভূম জেলার লাভপুর ব্লকের গাজীপাড়ার প্রগতিশীল চাষী বন্ধু আব্দুল সালিম। সালিম ভাই, আপনাকে আমাদের এই আসরে স্বাগত জানাই। নমস্কার। আজ আমাদের কিষাণবাণীর পুরো অনুষ্ঠানটাতেই আমরা জৈব পদ্ধতিতে চাষবাস এবং তার সুবিধে অসুবিধে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আমার যেটা প্রথম জিজ্ঞাসা আপনার কাছে, যে জৈব পদ্ধতিতে চাষবাস করা এখন কিন্তু সত্যি কঠিন। কারণ জৈব পদ্ধতিতে চাষবাস বলতে মূলত একটা ধারণা গোবর সার দিয়ে চাষ করা। গোবর সার তো নেই, কারণ গরু তো প্রায়ই অমিল হয়ে গেছে, সবাই ট্রাক্টর দিয়ে চাষ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিভাবে এটা করছেন? গরু ছাগল এখন বর্তমানে নেই বললেই হয়। তার বিকল্প হিসেবে আমরা এখন করছি যে জমিগুলো হয়তো দুবার ধান লাগানো হয় না, যে জমিগুলো, সেই জমিগুলোতে আমরা এখন একটা জো পেলে বা বর্ষার আগে চাষ দেওয়া, যে জমিগুলো ঘাস যাতে না হয় তার জন্য চাষ দিই। সেই চাষের সময়ে আমরা অল্প বৃষ্টি হলেও যদি চাষ দেওয়াটা হয় মাটিতে, সেই ক্ষেত্রে আমরা কিছুটা সবুজ সারের জন্য ধনচে বীজ বিঘা প্রতি 5 কিলো করে ওইগুলো ছড়িয়ে দিই। একটু বৃষ্টি পড়লেই তখন ওই গাছগুলো ফুটে ওঠে। তারপরে আমরা ওইটাকে বর্ষার যখন একটু জল হয় তখন ওইটাকে মাড়িয়ে দিয়ে সবুজ সার হিসাবে আমরা জৈব সারে পরিণত করি আর কি। আপনি বললেন দু চাষ যেখানে হচ্ছে না, অর্থাৎ বোরো ধানের চাষ যেখানে হচ্ছে না। বড় চাষটা যেটা চাষ হচ্ছে খরাতে, যেটা চাষ করা হয়, সেই ধানের জমিতে তো ধান তুলতে তুলতে বর্ষা চলে আসে, যার কারণে ওই ধান তোলার পরে ওই ধানগুলো সামলাতে আর করতে, কেটে আনতে, তারপরে আবার মেশিনে কাটলে পরে সেই জমিতে যে খড়গুলো পড়ে থাকে, সেই জমিতে চাষ দিয়ে ধুঁচে ফেলানোটা খুব কষ্টকর ব্যাপার। কেননা ওতে রোটার বলুন আর নাঙল বলুন, খড়টা না পচা পর্যন্ত কিন্তু চাষ জমিতে ভালো হয় না। আর ওই খড়গুলো পচেও আবার জৈব সার হিসাবে জমির উপকার হয়, যাতে যে খড়গুলো ট্রাক্টরের কেজাল দিয়ে মাড়িয়ে দিলে ওই খড়টা মাটিতে বসে গেলে ওই খড়টাতেও কিন্তু জৈব সারের কাজ করে। যেটা গ্রীষ্মের চাষ দিচ্ছেন, সেইখানেই
ওই ধঞ্চের বীজটা ফেলে দিচ্ছেন। এটা কি সব জমিতেই করেন? একটু বৃষ্টি হলে বেশিরভাগ জমিতে আমরা করি যেগুলো, কেননা এখন তো গোবর নাই। এবছরে ফেলেছেন বা ফেলবেন? এবছরে এখনও ফেলিনি, এই বৃষ্টিটা এবারে খুব ভালো সময়ে হয়েছে। এই জোটা এলে আমি এই জোয়েই ধঞ্চে চাষটা শুরু করব। অনেকে বলছেন যে ধঞ্চে চাষ করার একটা সমস্যা এই মুহূর্তে হয়েছে, সেটা হচ্ছে যে বর্ষা যেহেতু দেরি করে লাগে, তাই ধঞ্চের গাছ অনেক বড় হয়ে যায়, মাড়িয়ে দেওয়ার জন্যে যথেষ্ট পরিমাণ জল পাওয়া যায় না। আর যখন জলটা পাওয়া যায়, বর্ষার জল, তখন কিন্তু ধঞ্চে গাছ অনেক বড় হয়ে মোটা কাঠি হয়ে যায়। এই সমস্যাটা কি আপনার ক্ষেত্রে হয় না? এই সমস্যাটা হয়, কিন্তু এই সমস্যাটা হওয়ার আগে যখন দেখি যে চাষ দেওয়ার উপযুক্ত জল না থাকলেও অল্প জল যদি থাকে, দেখি আমার গাছটা 3-4 ফুট হয়ে গেছে, সেক্ষেত্রে বর্ষার সময় চলে এসেছে অথচ বর্ষার বৃষ্টি হচ্ছে না, তখন অল্প বৃষ্টি যদি হয় তাহলে ওকে শুধু ট্রাক্টরে চাকা দিয়ে মারিয়ে দিই, চাষ না দিয়ে গাছগুলোকে ভেঙে দেওয়া হয়, যাতে গাছগুলো জমিতেই পড়ে থাকে। যখন ভারী জল হয় তখন ওই জমিতে ট্রাক্টরে চাষ দিলে ওই গাছগুলো কিন্তু আর সমস্যাটা আর হয় না আমার। এই ধঞ্চে লাগানোর সুবিধাটা কি পান? এই ধঞ্চেটা সুবিধা একমাত্র হচ্ছে যে এই জমিতে নিড়ানিটা কম দিতে হয়, ঘাস হয় না প্রথমত। দ্বিতীয়ত সবুজ সার হিসাবে খুব ভালো মাটিতে একটা অণুজীব তৈরি হয়, যার কারণে আমাদের যে চাষগুলো করি তাতে মাটির উর্বরতা শক্তি অনেকটাই বৃদ্ধি পায়। এই ধঞ্চে চাষ করার ফলে আপনার ধান চাষ করার সময় রাসায়নিক সার কী রকম কম দিতে হয়? এই ধঞ্চে চাষটা করলে রাসায়নিক সারটা যেটা আমরা 10-20 আর যে মূল সারটা দিই, সেই সারটা দিতেই হয় না। শুধু চাপান সারটা যেটা লাগে, যেখানে 1 কেজি লাগে সেখানে কিন্তু 500 গ্রাম দিলে কাঠাপ্রতি আমাদের এই ধানটা খুব ভালোভাবে উঠে যায়। অনেকটা সাশ্রয় হয় তার মানে। 5 কেজি ধঞ্চে বীজের 200 টাকা দাম, 40 টাকা করে কিলো। যে 10-20 আমার যদি 1 কিলো করেও দিই, 20 কিলো 10-20-এর দাম, সেখানে তো 40 টাকা কিলো, 800 টাকা। ওখানে 800 টাকা খরচা হচ্ছে। যে চাপান সারটা দিই আমরা ইউরিয়া, সেটাও আমাকে 1 কিলো করে দিতে হতো, সেটাও আমি 500 গ্রামে নামিয়ে নিয়ে আসতে পারি। এবং ধানের গ্রোথ এবং ধানের সবুজ থাকার জন্যে চাপান সারটাও কম দিই। আর রাসায়নিক সার কম দিলে পরে পোকামাকড়ের উপদ্রবও কম হয়। একবারেই পোকামাকড় এতে খুব কমই লাগে। রাসায়নিক সারের যে হারে মাটি উর্বরতা শক্তিকে টেনে তুলে নেয়, সেই হারে মাটিটাকেও নষ্ট করে, উপরন্তু রোগ জীবাণু অত্যধিক হারেই বাড়ে জমিতে। এবার যে জমিগুলোতে আপনি ধঞ্চে চাষ করতে পারছেন না, সেই জায়গাগুলোতে বললেন তো যে খুব সামান্য পরিমাণ সারটার হয়, জৈব সার, তো সেগুলোতে আপনি কি করছেন? রাসায়নিক সার কি বেশি করে দিয়ে দিচ্ছেন, নাকি ধঞ্চে ছাড়াও অন্য কোনো জৈব সার ব্যবহার করছেন? না, এইগুলোতে আমি হর্টিকালচার দপ্তর থেকে সাবসিডিতে 50% সাবসিডিতে আমি 4খানা চৌবাচ্চা করতে পেরেছি ব্লক থেকে। সেই চৌবাচ্চাগুলোই আমি কেঁচো সার তৈরি করি। এই কচুরিপাড়া আর সব এগুলো কেটে খড়কুটো ওখানে পচিয়ে কেঁচো ছাড়া আছে আমার, ওখানে থেকে আমি কিছুটা কেঁচো সার দিয়ে আমি এই বাকি জমিগুলোতে চাষগুলো করছি। মানে ধান চাষ থেকে সবজি চাষ সমস্ত কিছু আপনি কেঁচো সার দিয়ে করেন? সমস্তগুলো করতে পারি না, অতটা আমার কেঁচো সারটা হয় না, কিন্তু আমি একটা নাদেব কম্পোস্ট পিটও আমি পঞ্চায়েত থেকে পেয়েছি। পঞ্চায়েত আগে আমাকে বলেছিল যে আপনি যদি করেন এটা আপনাকে নিজের খরচে করতে হবে, পরে আপনার টাকাটা আপনাকে অ্যাকাউন্টে আমরা ঢুকিয়ে দেবো দেখার পরে। সেই হিসেবে আমি আর অ্যাকশন প্ল্যানে ওটা নাম তুলেছিল এবং আমি সেটা আগেই করেছিলাম। একটা নাদেব পিট করেছি, সেই নাদেব পিট থেকেও আমি কিছুটা সার বানাতে পারি। সবুজ লতা পাতা, গোবর কিছুটা পোলট্রি লিটা, কিছুটা মাটি, এইভাবে স্তরে স্তরে দিয়ে আমি নাদেব কম্পোস্টটাকে 4টে স্তর বানাই। সেই 4টে স্তর 45 দিন থাকার পরে আবার কেটে উল্টোপাল্টা করে আবার ওটাকে আবার একবার ঢেকে দিই মাটি দিয়ে উপরে। এইভাবে আমি নাদেব একটা কম্পোস্ট পিট তৈরি করেছি, সেখান থেকে আমি বেশ কিছুটা সার পেয়ে যাই আর কি। এই সারটা কতটা উপযোগী হয় জমিতে?
নাদেব কম্পোস্ট থেকে যে সারটা তৈরি হয় সেটা আমার খুব উৎকৃষ্ট মানের জৈব সার তৈরি হয়। কেঁচো সারের মতোই এটাও কিন্তু একটা খুব ভালো সার। এই সার থেকে আমি খুব উপকারী পাই। আমার জমিতে একটা দেখেছি, লাস্ট দিকে যদি আমার জমির বর্ষা না হচ্ছে, ধানে সবার টান পাচ্ছে, দেখি আমার ধানটা তখনও সবুজ হয়ে রয়েছে। কেননা আমার জমির এই সারগুলো দেওয়াতে জমির মাটিটা উর্বর থাকে এবং জল ধারণ ক্ষমতাটা মাটিতে বেশি থাকার জন্যে আমার ধানটা কিন্তু খুব ভালো থাকে এবং ধানের গ্রোথও ভালো হয়। এই যে জৈব সারগুলো দিচ্ছেন, এর সঙ্গে রাসায়নিক সার আপনি কিছুটা মিশিয়েও দেন। অল্প লাগে আমার, সবটাই তো রাসায়নিক সারে চাষ করছি, কিন্তু একসঙ্গে সমস্ত সারটাই যদি বন্ধ করে দিই তাহলে আমার ধানটার ফলনটা কিন্তু কিছুটা মার খাবে। তার জন্যে যে হারে রাসায়নিক সারের প্রয়োজন হয় তার অর্ধেক দিয়ে চাষটা করছি। তাতে আমার চাষের লাভও বেশি হচ্ছে এবং খরচ কম হচ্ছে, যার কারণে আমার চাষের ফলন যা হচ্ছে তা থেকে আমার ভালো লাভ হচ্ছে। মানে খরচের দিকটা অনেকটা কমে যায়। অনেক কম খরচের দিকটা আমার। বীজ, সার, এই যে খরচাগুলো রয়েছে এবং বীজটা দিতে, স্প্রে করতে আর করতে যে লেবার খরচ সেটাও আমার কম লাগছে। ইদানিং আমি বিষের দোকানের কাছে গিয়েছিলাম, বলছে তুমি তো বীজ কেনো না। তাহলে আপনি রোগ পোকার নিয়ন্ত্রণটা কিভাবে করছেন? কিছু নিম পাতা আর গোমূত্র আর গোবর এইগুলো মিক্সড করে আমি একটা ওষুধ তৈরি করে স্প্রে করেছিলাম। তাতে আমার এই মারা পোকাটা আমার অতটা লাগেনি, জমি খুব ভালোই আছে। এবং কিছুটা ওর সাথে আমি লাস্ট দিকে এই শীষ কাটার সময় লাগবে বলে এই থোড়ের আগে আমি শুধু একটা ওই বিষ কমা যেটা লাগে খুব কম দামি, ওর সাথে আমি কিছু নিম পাতা আর কিছুটা ওই ন্যাপথলিনকে গরম জলে ঘুলে ফুটিয়ে ওটাকে পাইল করে আমি কিন্তু ধানে স্প্রে করেছিলাম। তাতে আমার ধান এবারে একটাও শীষ কাটেনি এবং ধানের শীষও ভালো হয়েছে। আর আমি যে গোমূত্র, গময় এবং নিম পাতা যেটা স্প্রে করেছিলাম, এখনও পর্যন্ত আমার ধানের রঙও হেরু হয়েই রয়েছে। একটা কথা জিজ্ঞেস করিনি, আপনি যেটা বললেন যে নিম পাতা, তার সঙ্গে ন্যাপথলিন গরম জলে গুলে তার সঙ্গে বিষটা মেশালেন। অল্প পরিমাণে বীজটাকে মিশিয়েছি আর কি, যেটা আমি যে হারে ওরা বলেছিল যে 60 ml কি 40 ml করে দিতে হবে, সেক্ষেত্রে আমি সামান্য যেটা এবং খুব কমা বীজ যেটা আর কি, সেই সবুজ সংকেত দেওয়া আছে এবং খুব কম পাওয়ারের সেই বীজটাকে আমি ওর সঙ্গে মিশিয়েছিলাম, যাতে আমার ওই যে নিম পাতা প্লাস এই বীজটার সঙ্গে আমার যে বীজ তৈরি করলাম তাতে আমার গুণমানটা অনেকটা বেড়েছিল আর কি। যার কারণে আমার ওই যে পোকাগুলো ওই বিষ খেয়ে খেয়ে তো অভ্যস্ত, তো বিষ দিলেও কিন্তু আমি দেখেছি যারা বিষ দিয়েছে তাদের পোকা লেগেছে, কিন্তু আমার জমিতে এইটা করার জন্যে একটাও শীষ কাটেনি। কমিউনিটি ম্যানেজ সাস্টেনেবল এগ্রিকালচার যেটা চলছে আর কি NRLM-এর, সেখান থেকে এটাকে আমি শিখেছিলাম। অর্থাৎ আপনি জৈব সার এবং জৈব বিষ দুটোই ব্যবহার করছেন, তার সঙ্গে কিছুটা পরিমাণে রাসায়নিক সার এবং রাসায়নিক বিষ একটা ব্লেন্ড করে, একটা মিশ্রণ করে আপনি এটা ব্যবহার করে আপনি আপনার চাষবাস করছেন এবং তাতে ভালো ফল পাচ্ছেন। সালিম ভাই, আশা করব আপনার কথাবার্তা শুনে চাষি বন্ধুরা কিছুটা উপকৃত হবেন, তারা এভাবে চাষ করবেন, এই আশা রেখে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে যারা কিষাণ বাণীর অনুষ্ঠান শুনলেন তাদের ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি প্রচারিত হলো ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়।